আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমত একটা শিরোনামটা অনেকটা চমকে ওঠার মতো। শিরোনাম মানে আজকের ঢাকার একটা পত্রিকা দৈনিক যুগান্তর। যুগান্তরে একটা নিউজে শিরোনাম করা হয়েছে যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে মোদি সরকার। এই শিরোনামটা আমার কাছে একটু চমকপ্রদ মনে হয়েছে যে আসলে এ ধরনের কথা মোদি সরকার সংসদীয় কমিটিকে কেন বলবে, এবং মানে পারবেন না মানে কি, এতদিন পেরেছেন আগামীতে পারবেন না, এ ধরনের কথা। তো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না, কারণ তারপরে ভেতরে আমি একটু পড়ে দেখতে চাইলাম। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা খবরকে তারা কোট করেছে, এবং সেখানে যে জিনিসটা লেখা হয়েছে আমি ওদের প্রথম লাইনটা আপনাকে একটু পড়ে শোনাই। তারা লিখেছেন যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। দৈনিক যুগান্তরে এভাবেই নিউজটা লেখা হয়েছে, শুরুটা হয়েছে। তারপরে তারা আরও অনেক কথা বলেছেন। তো এটা শুনলে পরে একটু অস্বাভাবিক লাগতে পারে, কারণ কদিন আগেও তো আমরা দেখলাম যে ভারতে বসেই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নানা ধরনের কথা শেখ হাসিনা কিন্তু বিদেশের মিডিয়াকে জানিয়েছেন, রয়টার্সকে জানিয়েছেন। আমরা এনডিটিভিকে এর আগে ইন্টারভিউ দিতে দেখেছি। তো ওনারা তো করেছেন, তাহলে আবার চালানো যাবে না, কি যাবে না, কতটুকু যাবে না, কেন যাবে না, এই ডিটেলটা কেন? আমার কাছে মনে হয়েছে যুগান্তরের যে অনুবাদটা এটা একটু মিসলিডিং। আসলে ঠিক এভাবে বলেন, আমি মূল নিউজটা যে পড়েছি এটা এই নিউজটি আবার প্রথম আলোতেও এসেছে। প্রথম আলোর ভাষাটা আবার একটু অন্যরকম। সেখানে তারা বলেছে যে বাংলাদেশ যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ার পর শেখ হাসিনাকে যে ফেরত চেয়েছে, সেই বিষয়টা ভারত নয়াদিল্লি তাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা খতিয়ে দেখছে। এবং এই কথাটা তারা কাকে বলেছে, কীভাবে বলবো, আমরা জানতে পারলাম যে বৃহস্পতিবার যে ওদের যে ভারতের লোকসভার যে সংসদীয় কমিটি তারা একটা তাদের প্রতিবেদন উপস্থাপন করেন, এবং সেই প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো তুলে ধরা হয়। সরকারই তুলে ধরেছে, এবং সেখানে তারা এটাই জানতে চেয়েছে যে, এবং এই কথাটা বলেছে যে তারা খতিয়ে দেখছে। আর এই যে রাজনীতি করার সুযোগ পাবেন না বলে যে যুগান্তরের রিপোর্টের ব্যাপারটা এরকম না। ওইখানে এক জায়গায় বলা হয়েছে যে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। এই যাবৎকালে কখনোই সুযোগটা দেওয়া হয় নাই, এমন কথা বলেছে। আগামীতে দেবে না, যেহেতু দেওয়া হচ্ছে না আগামীতে দেওয়া হবে না, এটা ইমপ্লাইজ, এরকম মনে হয় যে এটাই আসলে উনি বলতে চেয়েছেন। তো এবং তাহলে তারা শেখ হাসিনাকে থাকতে কেন দিয়েছেন তারও একটা ব্যাখ্যা তারা দিয়েছেন। এই কমিটির পররাষ্ট্র সংসদীয় যে কমিটি তারা যে ব্যাখ্যাটা দিয়েছে সেই ব্যাখ্যাটা হলো চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ হিসেবেই হাসিনাকে সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে। দেখুন, এগুলি সবই আসলে কূটনীতির ভাষা, কিন্তু এই যে কথাগুলো ওনারা এখন বলছেন, এই কথাগুলো শেখ হাসিনার ওখানকার বর্তমান অবস্থানকে কতটুকু আপনার জাস্টিফাই করে। উনি যেভাবে আছেন তার কি এই ফরম্যাটের মধ্যে আছেন নাকি অন্যভাবে আছেন? আপনারা যদি পুরো প্রতিবেদনটা পড়েন তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে, সম্ভবত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এই মুহূর্তে ভারতে আছেন তাদের ব্যাপারে ভারতের এতদিনের যে মনোভাব, সেই মনোভাবে কিছুটা হলেও পরিবর্তন আসতেছে।
এটা আমার কাছে মনে হয়েছে। কারণ একটা ঘটনা দিয়ে, একটা বিবৃতি, একটা প্রতিবেদন দিয়ে কিন্তু সব কিছু বোঝা যায় না। আরও আশেপাশের অনেক কিছু ঘটনা কিন্তু আছে। যেমন ধরেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আলাপ হয়েছে, এবং সেখানে উনি একটা কথা বলেছেন যে তার দেশ মানে ভারত উন্মুখ হয়ে অপেক্ষা করছেন যে কবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন, মানে ভারত সফরে উনি যাবেন, এই জন্য তারা উন্মুখ হয়ে অপেক্ষা করছে। এ ধরনের কথা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তারা কখনোই উচ্চারণ করেনি। এবং তারা আরও অনেক কিছু বলেছে। যেমন ধরেন এবছরই 2026 ডিসেম্বরে আমাদের সঙ্গে গঙ্গা চুক্তি কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এবং এরই মধ্যে তারা মানে মোটামুটি একভাবে স্পষ্ট উল্লেখই করেছে তারা এই গঙ্গা চুক্তিটা নবায়ন করতে আগ্রহী। তিস্তা চুক্তি নিয়েও তারা বলেছে যে সেটা নিয়েও তারা আগ্রহী। দেখুন, দীনেশ ত্রিবেদীর একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আরও একটা কারণে, সেটা বলি আগে আপনাকে, যে দীনেশ ত্রিবেদী কিন্তু বাংলাদেশে নিযুক্ত এর আগে যত হাই কমিশনার ছিল তাদের চেয়ে অন্য ধরনের। এই কারণে প্রথমত উনি কোনো আপনার কূটনৈতিক ক্যাডারের লোক না, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং ওনাকে এখানে পাঠানো যখন হয়েছে তখন ওনাকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে পাঠানো হয়েছে। মানে খুবই হাই প্রোফাইলের একজন লোককে এখানে পাঠানো হয়েছে। কাজে উনি যখন কোনো কিছু বলেন সেটা কিন্তু অবশ্যই জরুরি। এই যে ভারতে যে সংসদীয় কমিটি আছে, এই কমিটিটা কিন্তু এরই মধ্যে গঙ্গা চুক্তির নবায়নের জন্য সুপারিশ করেছে, এবং হয়তো এই কারণেই দীনেশ ত্রিবেদী বলেছেন কিন্তু এর মধ্যে বাংলাদেশে মানে পা রাখার পর বলেছেন যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। মানে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সে সম্পর্কে এমন কোনো সমস্যা উনি দেখছেন না যে সমস্যার সমাধান করা যাবে না। তার মানে ওনারা সমস্যার সমাধান করতে চান। এখন কেন করতে চান, এটা যে মানে খুবই ভালোবাসাজনিত কারণে নাকি উভয় দেশের প্রয়োজনের কারণে, সেটাও কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। আমি একটা কথা বারবার বলেছি, অনেকবার বলেছি বিভিন্ন সময়, যে একটা কথা মাথায় রাখবেন যে ব্যক্তিতে সম্পর্ক আর রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, এ দুটো কিন্তু আপনি একভাবে মাপতে পারবেন না। কোনো একজন ব্যক্তির প্রতি অন্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ব্যক্তি হিসাবে তার একটা সম্পর্ক থাকতেই পারে, সেই সম্পর্কটা খুব ভালো হতে পারে, কিন্তু সেই সম্পর্ক ভালো বলেই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক খুব ভালো হয়ে যাবে এটা কিন্তু সবসময় গ্যারান্টেড নয়। এটা এভাবে হয় না। রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্কটা হয় তখন ওই রাষ্ট্রের জনগণের স্বার্থ, এই রাষ্ট্রের জনগণের স্বার্থ, এটাকেই গুরুত্ব দেওয়া হয়। এই যে এখন ভারত মানে সমস্ত সমস্যার সমাধান আছে, আসেন গঙ্গা চুক্তি নবায়ন করি, আসেন ওইটা করি সেটা করি, এটা যে এমনি করতেছে তা কিন্তু না। এখানে কিন্তু ভূ রাজনীতির একটা ব্যাপার স্যাপার আছে। ভূ রাজনীতি কেমন? যেমন ধরেন চীনের প্রথম সফরটা করলো আমাদের প্রধানমন্ত্রী। এই সফরটাকে আমি পার্সোনালি খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে এটা খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন একটা সিদ্ধান্ত হয়েছে যে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়াটা। কারণ আমাদের যে অবকাঠামোগত যত উন্নতি আছে তার সিংহভাগই কিন্তু আমরা করেছি চীনের সাহায্যে, চীনের অর্থায়নে অথবা চীনা প্রযুক্তির মাধ্যমে। আমাদের এই যে রাস্তাঘাট যেগুলি করেছি, বিদ্যুৎ, শিল্পাঞ্চল, যোগাযোগ খাতের যে বিনিয়োগগুলি, বড় বড় বিনিয়োগগুলি, এই সবই কিন্তু চীনের মাধ্যমে এসেছে। আবার এটা কিন্তু ভারতের জন্য একটু হলেও হুমকি। তাহলে ভারতের সঙ্গে আমি সম্পর্কটা ভালো করব কেন? কিন্তু ভারত তো চাইবে এখন যে সব কিছু নিয়ে তো তার সঙ্গে সম্পর্ক চীনের হয়ে যাচ্ছে, তাই না? আবার ধরেন এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র কিন্তু যে সামুদ্রিক অঞ্চলটা, এখানে কিন্তু যুক্তরাষ্ট্র তার উপস্থিতি বাড়াতে চাচ্ছে, এবং এই উপস্থিতি বাড়ানোর জন্য সে চাচ্ছে
চীনকে ট্যাকেল করার জন্য, এবং সেখানে যে উপস্থিতি বাড়াতে চায়, এখানে তার বাংলাদেশের সহযোগিতা একটু দরকার। তারা বাংলাদেশের সহযোগিতা চাচ্ছে এই আমাদের বঙ্গোপসাগরের ওই এরিয়াটা দিয়ে। তো এই যে ব্যবস্থা, এখন চীন আমাদের সঙ্গে নানাভাবে সম্পর্কিত হচ্ছে, যুক্তরাষ্ট্র হচ্ছে, তো ভারত তো পিছিয়ে পড়তে চাইবে না এই সময়। কাজে ভারতও কিন্তু চাচ্ছে, কারণ ভারতের সঙ্গে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। মানে ভারতের পণ্য আমাদের এখানে প্রচুর আসে, আমাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে ভারতের লাভ, কারণ তাদের রপ্তানির জন্য বাংলাদেশের সবচেয়ে উর্বর জায়গা একটা, বিশেষ করে কৃষি পণ্য, এই সমস্ত পণ্য তারা আমাদের কাছে রপ্তানি করে। আমরাও খুব দ্রুত তাদের কাছ থেকে আনি, কারণ আমাদের পরিবহন কষ্ট কমে যায় এই সমস্ত কারণে। এই জায়গাটার কারণে ভারত কিন্তু এখন আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। এই যে ভালো করতে চাওয়া সম্পর্কটা, এক্ষেত্রে বাধাটা কোথায়? বাধাটা হলো শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ ভারতে এখন আছে তারা। আমি যতটুকু বুঝি যে আসলে মানে একটা দেশের কোনো একজন লিডারকে যখন কেউ আশ্রয়, যেমন শেখ হাসিনা যারা যেন আশ্রয় দিয়েছেন, তখন তারা কিন্তু বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশে কতটুকু, অথবা তারা কি শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় কিনা। শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের কাছে প্রচুর, কোনো সন্দেহ নেই, দেশের আওয়ামী লীগ, বিদেশের আওয়ামী লীগ। কিন্তু একটা জায়গায় ঝামেলাটা হলো শেখ হাসিনা যাদেরকে নিয়ে ডুবেছেন, মানে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে নিয়ে তিনি ডুবেছেন, অথবা অন্যভাবে বলতে গেলে তাদের কারণে ডুবেছেন, তারা ওনাকে ডুবিয়ে দিয়েছে। সেই লোকগুলোকে কিন্তু শেখ হাসিনা এখনও ছাড়তে পারেননি, এবং তাদেরকে যদি ছাড়তে চান এ ধরনের কোনো শব্দ উনি এখন পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি। এদেশে যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল তার সরকারের বিরুদ্ধে, এবং এই গণ অভ্যুত্থানের চাপে যে ওনাকে চলে যেতে হয়েছিল, এই কথাটা শেখ হাসিনা কিংবা তার নেতৃবৃন্দ কেউ স্বীকার করেন না। তারা বরাবর বলে আসছেন একটাই কথা, সেটা হলো তারা একটা ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের কারণে তাদের চলে যেতে হয়েছিল। এই যে ষড়যন্ত্র তত্ত্বটা, এই তত্ত্বটা বাংলাদেশের মানুষ অতটা এখন আর খায় বলে আমার কাছে মনে হয় না। এখন শেখ হাসিনার গ্রহণযোগ্যতা কিন্তু আছে বাংলাদেশের, বিশেষ করে আওয়ামী লীগে যারা আছে বাংলাদেশে তাদের কাছে অনেক আছে, কিন্তু যাদের কাছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে তাদের কাছে কিন্তু ওই ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপরে কাজী তাপর, এদের কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা নাই। শেখ পরিবারের কোনো লোকেরই সেই গ্রহণযোগ্যতাটা নাই। শেখ সেলিম, এদের কোনো গ্রহণযোগ্যতা নাই সাধারণ মানুষের কাছে। কিন্তু শেখ হাসিনা যখন কথা বলেন তখন এদেরকে সঙ্গে নিয়েই কথা বলেন। এই জায়গাটাতে আমার ধারণা ভারতও বোধহয় উপলব্ধি করতে পেরেছে। আমার এটাও মনে করি, যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ না করে, তাহলে ভারত তাদের দিক থেকে হয়তোবা মুখ ফিরিয়ে নেবে। আমরা জানি না কি হবে, তবে এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য অনেকটা মরিয়া হয়ে উঠেছে, এবং এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য আমার বিবেচনায় একটা ভালো পদক্ষেপই হতে যাচ্ছে। প্রিয় দর্শক, সামনের দিনগুলোতে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে, হয়তো আমরাও অনেক কিছু বুঝতে পারবো, অনেক কিছু জানতে পারবো। সেই করোনার আগে দেখা হয়েছিল, তারপরে দীর্ঘ অদর্শন, এর মধ্যে ইতিহাসের নির্মম একটা বাঁক, অসংখ্য স্মৃতি, বুকের ভেতরে অপ্রকাশিত বেদনার ভার নিয়ে বসেছিলাম যে কখন তিনি আসবেন। ঠিক তখনই দরজা খুলে গেল এবং অনেকটা রবীন্দ্রনাথের মতো ধীর অথচ দৃঢ় পায়ে তিনি প্রবেশ করলেন। একটা ক্ষণ, হয়তো কয়েকটা সেকেন্ড, কিন্তু মনে হলো সময়ের বাইরে গিয়ে অনন্ত একটা মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে মুখে কোনো ভাষা আসছিল না, ভাষা যেন বুকের গহীনে কোথাও হারিয়ে গেছে।
আমার চোখের সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, আমার ঠিক সেই মুহূর্তে ঠিক বিশ্বাস হচ্ছিল না। চোখের সামনে দাঁড়িয়ে আছে আমার প্রিয় মানুষ, আমার নেত্রী, আমার মা, আমার বোন শেখ হাসিনা। আপনারা ইতিমধ্যেই জানেন যে এ মাসের 12ই জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে আমাদের দেখা হয়েছিল। অনেকেই জানতে চেয়েছেন দেখা হলো কি হলো। আমি এই নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আপনাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এবার যখন জুলাইয়ে আমি একটি কনফারেন্সে মালয়েশিয়ায় যাব ঠিক করেছি, তখন নেত্রীকে বললাম যে নেত্রী, আমি একটু দিল্লি আসতে চাই। কারণ ফোনে অনেক কথা হয়, কিন্তু সবকিছু বলা যায় না, কিছু কথা সামনাসামনি বলবার দরকার ছিল। তিনি বললেন যে আসো। তা আমি বললাম যে আমি 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল। 12 তারিখ রবিবার হলে ভালো হয়, রবিবার ছুটির দিন। বললেন আমার তো ছুটি নেই, আমি তো প্রতিদিনই কাজ করি। যাই হোক, তিনি বললেন যে 12 তারিখ আসো। আমি বললাম যে আমি একা না, আমি অস্ট্রেলিয়া আরো কয়েকজনকে নিয়ে আসতে চাই। বললো ওদের নাম পাঠিয়ে দিও। তো তারপরে কথা হলো এবং আমি জিজ্ঞেস করলাম যে নেত্রী, আমি দিল্লি গিয়ে কার সাথে যোগাযোগ করব? বললাম যে কারোর সাথে যোগাযোগ করতে হবে না, আমি তোমাকে টাইম টু টাইম জানাবো। তো আমি মালয়েশিয়ায় কুয়ালালামপুরে বসে আছি, এই বুকিত বিনতাং এর একটা শপিং কমপ্লেক্সের বাইরে সিঁড়িতে বসে আছি। আমার বাচ্চারা, আমার বউ, ওরা ভেতরে কি সব টুকটাক কেনাকাটা করছে। আমি বাইরে বসে আছি, এই সময় দেখলাম যে পরপর কয়েকটা SMS এলো যে দিল্লিতে গিয়ে কার সাথে যোগাযোগ করতে হবে, কে আমাকে নিয়ে যাবে, কোথায় দাঁড়িয়ে থাকতে হবে, সব নির্দেশনা দেওয়া আছে। তা আমার তো মনটা ভালো হয়ে গেল। আমি অস্ট্রেলিয়া জানিয়ে দিলাম এবং সবাই টিকিট কাটলো। তো আমরা খুব, যেখান থেকে আমাদের পিক করা হবে তার কাছাকাছি একটা হোটেলে ছিলাম। তো আগের দিন নেত্রীর প্রোটোকল অফিসার যোগাযোগ করলেন, বললেন যে 10:30টায় একটা জায়গায় থাকতে, সেখান থেকে আমাদের পিক করবে। তো ওই দিন আমাদের অস্ট্রেলিয়া থেকে আমরা 4 জন গিয়েছিলাম দেখা করতে। এর বাইরেও আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ বা অন্যান্য মিলিয়ে আরো 8 জনের দেখা করার কথা ছিল। তা আমাকে যে SMS-টা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে 10:30টায় আমাদের পিক করা হবে। অন্যদের বলা হয়েছে 11:30টায় পিক করা হবে। তো স্বভাবতই ওখানে একটা কনফিউশন ছিল, কারণ আমাদের সাথে প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন MP ছিলেন, অনেক হাই প্রোফাইল ছিলেন, আমরাই সবচেয়ে লো প্রোফাইলের ছিলাম ওখানে যারা। তো হয়তো অনেকে ভেবেছে যে হয়তো ভুল হয়েছে কোথাও। তা আমি বললাম না, আমি 10:30টাতেই যাব। তো আমার টিম নিয়ে আমরা 4 জন 10:30টায় গেলাম। সেখান থেকে স্ট্রিক্ট ফর্মালিটিস, কোনো রকমের ডিভাইস নেওয়া যাবে না, মোবাইল, স্মার্ট ওয়াচ, কোনো, মানে খুবই, এই জায়গা থেকে বোঝা গেল স্ট্রিক্ট সিকিউরিটি। এবং সেই সিকিউরিটি শেষে আমরা গাড়িতে উঠলাম এবং বোঝাই গেল যে গাড়িটা বেশ ঘুরে তার গন্তব্যে পৌঁছলো। একটা দোতলা বাড়ি, সেখানে আরেক দফা চেক, এবং আমরা নেত্রীর জন্য তার খুব পছন্দের একটা চকলেট নিয়ে গিয়েছিলাম। তো সেটি হ্যান্ড ওভার করলাম, আর কিছু রিপোর্ট নিয়ে গেছিলাম সেগুলো দিলাম, দিয়ে আমরা ড্রয়িং রুমে বসলাম। তারপরে তো নেত্রী এলেন, দ্য সেম ওল্ড নোন শেখ হাসিনা, যে শেখ হাসিনাকে আমরা দেখে অভ্যস্ত, চিনেছি, ঠিক সেই মানুষটা। এই যে বাংলাদেশের এত কিছু হয়ে গেল, যেটাকে আমি বলি ইতিহাসের নির্মম একটা বাঁক, কিন্তু এই মানুষটার দৃঢ়তা দেখে বোঝার কোনো উপায় নাই যে এত ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে তিনি কেমন আছেন। আমি কিন্তু যতদিন তার সাথে কথা বলেছি, আমি সবসময় জিজ্ঞেস করেছি তার শারীরিক অবস্থা এবং তার মানসিক অবস্থা। হয়তো আমি ডাক্তার হিসেবেই এটা বলেছি, এবং তিনি প্রতিবার কিন্তু
লক্ষ্মী মেয়ের মতো আমার এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। প্রায় দেখবেন ফেসবুকে গুজব ওঠে যে তার অসুখ হয়েছে, তার স্ট্রোক হয়েছে, আর প্রায় 1 যুগ ধরে শুনছি তার কোলন ক্যান্সার হয়েছে। তো এইগুলো শুনি, আর এখন প্রায় শুনি, এবং এমনও বলা হয় যে তিনি আসলে বেঁচে নেই, তার যে অবয়বটা, কণ্ঠটা আমরা শুনি এটা এআই জেনারেটেড, এরকম। এবং কোন সমর্থক, ভক্ত, অনুসারী আমাকে কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কান্নাকাটি করে যে নেত্রী কি হলো, নেত্রী একটু দেখেন। তো এই যে অপপ্রচারগুলো করে আমাদের প্রতিপক্ষ, শত্রুপক্ষ, এবং এটা বিশ্বাসও করে কিছু লোক, এটাই অবাক করেছে। তো নেত্রী হেলথ ওয়াইজ একদম ভালো আছেন, এবং কদিন আগেই তিনি আমাকে বলেছিলেন দিল্লি যাওয়ার আগে যে গত 2 বছরে তিনি যে ভারতে অবস্থান করছেন, এই সময় মাত্র 2 দিন তিনি একটু সর্দিতে ভুগেছিলেন। এছাড়া কোনো রকমের হেলথ হ্যাজার্ড বা কোনো অসুখ বিসুখ হয়নি আল্লাহর রহমতে। এবং তিনি বললেন যে তার সারা জীবন একটু ঠান্ডা লাগার ধাত ছিল, সর্দি টর্দি হতো, কিন্তু করোনার সময় এত নিয়ম কানুন করেছেন যে তার আর ওই সর্দি সর্দি ভাবটা নাকি করোনার পর একেবারে নেই হয়ে গেছে। মানসিক ভাবে কেমন আছে? ভীষণ দৃঢ়, মানে ভয় ডরহীন একটা মানুষ। আমরা গেলাম, আমাদের সাথে আমাদের সিডনি মুরব্বী, যাকে সবাই মানে দলমত নির্বিশেষে, গামা কাদির ভাই ছিলেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যে অস্ট্রেলিয়া ব্রাঞ্চ, তার প্রেসিডেন্ট সিরাজ ভাই ছিলেন। আমাদের অস্ট্রেলিয়া যুবলীগের নোমান শামীম, যাকে আপনারা বিভিন্ন পরিচয় আজকাল দেখেন, টকশোতেও আসে। তা আমরা 4 জন ছিলাম। তো নোমান শামীম প্রথমে জিজ্ঞেস করলো যে আপা, আমরা কি একটু পায়ে হাত দিয়ে সালাম করতে পারি? আপা বললেন পারো। নোমান, আমি, সিরাজ ভাই সালাম করলাম, আপা আমাদের আদর করে দিলেন, দোয়া করলেন। আর গামা ভাই 84 বছর বয়স, বাট স্টিল তাকে আমরা বলি চিরতরুণ। তো বললেন, গামা ভাইকে বললেন যে আপনার সালাম করা লাগবে না। তো তারপর শুরুতে উনি বললেন যে মিল্টন, তোমার কি কথা আছে বলো। তো আমরা বাকি 3 জন বসে আছে, আমি ওনার কাছের চেয়ারটা নিয়ে গিয়ে আমি লিখে নিয়ে গিয়েছিলাম। আমার 6 মিনিটের একটা প্রস্তুতি ছিল। তো আমি প্রায় 15 মিনিট ওনার সাথে ব্যক্তিগত বিষয়গুলো আলাপ করলাম, মানে যে বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম সামনাসামনি, সেগুলো বলেছি। এবং উনি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন, আমি যা জানতে চেয়েছি ওনার মন্তব্য, ওনার পরামর্শ সব দিয়েছেন। আমি বলেছি যে আমি এই দলের বাইরেও কিছু ছেলে মেয়ে নিয়ে কাজ করি, যাদের আমি আগে চিনতাম না, এবং এই ক্রাইসিসের মধ্য দিয়ে তারা চমৎকার ভূমিকা পালন করছে। তারা কেউ কেউ লন্ডনে আছে, কেউ আমেরিকায় আছে। তো এদের নামগুলো আমি বলেছি, আবার কিছু রিপোর্ট এগুলো বলেছি। আবার বর্তমানে যে জেএনজি, যাদের বাংলাদেশকে বিভ্রান্ত করে যে জামাত, বিএনপি বা এখনকার এনসিপি, এরা যে একটা জঙ্গি অভ্যুত্থান ঘটিয়েছিল, সেইখানে তো এই প্রজন্মের একটা বিরাট অংশ, বিশেষ করে শহর কেন্দ্রিক বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জেএনজি প্রজন্ম, তাদের তো বিভ্রান্ত করা হয়েছিল। তো এদের মধ্যে একটা গবেষণা সম্প্রতি আমরা পরিচালনা করেছি। আমি আমি একদম টপে ছিলাম, কিন্তু কাজটা করেছে নোমান শামীম এবং তার টিম, যে জেএনজি আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ব্যাপারে কি ভাবছে, তারা কি চায়, এবং প্রায় 56টা রিকমেন্ডেশন আমরা এই কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পেয়েছি। এবং আমি অবাক হয়েছি জেএনজির চিন্তা ভাবনা দেখে। এবং তাদের কথা হলো যে আমরা এই বিষয়গুলো শেখ হাসিনার মুখ থেকে শুনতে চাই, বিকজ শি অনলি ক্যান ডেলিভার। তারা ইতিমধ্যে বুঝে গেছে যে বাংলাদেশের সুন্দর করে অনেক কথা বলে, যে ডক্টর ইউনূস কত মিষ্টি মিষ্টি কথা বলে, তারেক রহমানও ইদানিং খুব ভালো কথা বলে, কিন্তু ডেলিভারি দেওয়ার ব্যাপারে শেখ হাসিনার ধারে কাছে কেউ নেই। সো তারা চায় যে এই যে আমাদের প্রত্যাশাগুলো, এগুলো নিয়ে আওয়ামী লীগ ভাবুক, এবং শেখ হাসিনা কি ভাবছেন এগুলো আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনতে চাই। তো আমরা রিপোর্টের কপিটা শেখ হাসিনার কাছে দিয়েছি। তো আমরা যে অস্ট্রেলিয়ার টিমটা প্রায় 70 মিনিট আমরা নেত্রীর সাথে কথা বলেছি, এবং তিনি শুরুতেই বলেছেন যে আমি তোমাদের 1 ঘন্টা আগে আসতে বলেছি, যে আমি আসলে তোমাদের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। একটা বিষয় আমি যাওয়ার আগে নিজের সাথেই এটা আমার একটা বোঝাপড়া ছিল, যে কোনো অবস্থায় আমি কাঁদবো না। কিন্তু নেত্রীকে যখন দেখলাম যে চোখ ছলছল করছে। তো আমাদের সিরাজ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন,
গামা ভাই আমাদের মুরব্বী, তিনি কথা বললেন। আবার আসার আগে গামা ভাইকে নেত্রী বললেন যে আপনি মুরব্বী, সবাইকে নিয়ে আপনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের একটা কমিটি করে দেন। এখানে একটা ব্যাপার যে 5ই আগস্টের পর আমরা অস্ট্রেলিয়ার যে আওয়ামী লীগের তো সব পার্টিরই, বিএনপির 3-4টা গ্রুপ, আওয়ামী লীগের 3-4টা গ্রুপ, তো আওয়ামী লীগের যে প্রধান দুটো গ্রুপ আমরা কিন্তু এক হয়ে কাজ করছি। তো এই বিষয়টা দেখলাম যে নেত্রী যেমন প্রশংসা করেছেন, পুরো ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারাও কিন্তু খুব প্রশংসা করছেন এবং তারা বলেন যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কাছ থেকে দেখো যে সংকটে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়। তো আমরা 70 মিনিট থাকার পরে নোমান শামীম বলছিল যে ভাই যাই, আমি বললাম না, থাকো। তো এরপরে অন্য 8 জন আসলেন, সেখানে আমাদের সৌম্য রেজা করিম ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, রোকেয়া প্রাচী আপা ছিলেন, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের ছিলেন, আবার আমাদের এক নেতার মেয়ে ছিলেন, আমাদের ভাতিজি রাখি। তো ওরা যখন ঢুকছে, ওরা নেত্রীকে দেখে এমন ভাবে ভেঙে পড়েছে, মানে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে যে বাকি সবার চোখে তখন জল এসে গেছে। তো নেত্রী সবাইকে সান্ত্বনা দিলেন যে তোমরা কাঁদতেছো কেন, এবং নেত্রী মেন্টালি ভেরি স্ট্রং। তো আমরা কি কি আলোচনা করেছি সেটি সাংগঠনিক বিষয়, সেটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো না, কিন্তু যে বিষয়গুলো দেখলাম যে এই সংকটেও একজন লিডার, শি ইজ এ গ্রেট লিডার, গ্রেট হিউম্যান বিইং, এবং তিনি বাংলাদেশে কি কি করেছেন মাঝে মধ্যে সেই কথাগুলো বলছিলেন। এবং আমি তো আওয়ামী লীগের কেউ নই, তেমন সামান্য কর্মী বলতে পারে নিজেকে, আমি বলি শেখ হাসিনা রিজার্ভ ফোর্সের একজন সদস্য বা কর্মী। কিন্তু এই 12ই জুলাই গিয়ে বুঝলাম যে তার একটা বিশাল স্নেহের জায়গা আছে, এবং আমার ধারণা সেই স্নেহের জায়গায় আমরা অবস্থান করি। তিনি সেখানে দুপুরে খাবার আয়োজন ছিল, তিনি নিজেই ঘুরে ফিরে বললেন যে খাও, তারপরে কোথায় ওয়াশরুম আছে কি, সব মাঝে মধ্যে এগুলো বলছিল। মানে আমি কি বলবো, যে তিনি যে শুধু নেত্রী তা না, ওই যে আমি বলেছি তিনি আমাদের মা, তিনি আমাদের বড় বোন, তিনি আমাদের বন্ধুর মতো। আমার তো অসংখ্য স্মৃতি আছে। তো যখন খাচ্ছিলাম তিনি ঘুরে ঘুরে এটা খাও ওইটা খাও বলছিলেন। আর ওনারকে যারা টেক কেয়ার করে, ওনার নিরাপত্তায় যারা আছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। দার্জিলিং এর একটা মেয়ে যে বাংলা ভাষা বলতে পারে, সে ওনার একদম ফার্স্ট হ্যান্ড টেক কেয়ার করে, সেও গোয়েন্দা কর্মকর্তা। এবং আমার মনে হচ্ছে যে এই মেয়েটা গোয়েন্দাগিরি না করে যদি বলিউডে অভিনয় করতো তাও বোধহয় সে খুব ভালো করতো। তো আমি আসার আগে তাকে অনেক ধন্যবাদ জানিয়ে এসেছি। এবং নেত্রী বললেন যে এরা আমার অভ্যাস খারাপ করে ফেলছে, একেবারে নিয়ম মেনে সব করতে হয়, যে ম্যাডাম এখন আপনার খাওয়ার সময়, আপনার হাঁটার সময়, মানে একদম ঘড়ির কাঁটা মেনে। তো নেত্রী বলছেন যে এরা অভ্যাস খারাপ করে ফেলছে, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম আমি তো দুপুরে খাওয়ার সময় পেতাম না, আমি তো এই 1 কাপ চা 2টা বিস্কুট দিয়ে লাঞ্চ করতাম। ঠিক তখনই কিন্তু আবার ওই মিডিয়া আসছিল নেত্রীর 1 বছরের খাওয়ার বাজেট 35 কোটি টাকা। মানে কিভাবে নিউজ ডিস্টর্ট করে মানুষকে অসম্মান করে। নেত্রী ব্যক্তিগতভাবে খাওয়া দাওয়া কিন্তু খুবই মেনটেন করে, এবং খুবই, আমরা গোপালগঞ্জের লোকজন বলি যে কবুতরের খাওয়া, তো খুব কম খায়। এবং পরবর্তীতে তো এই 35 কোটি টাকার ব্যাখ্যা অনেক ইউটিউবার দিয়েছেন। আমাদের কাউকাস সাহেব এটা খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করেছেন, এবং এটা 35 কোটি টাকা হলো যে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন সব মিলিয়ে যত রকমের আপ্যায়ন আছে সব মিলিয়ে, তো সেই হিসাবে তো এটা খুবই মিনিমাম। ব্যক্তিগত জীবনে নেত্রী খুবই ধর্মভীরু একজন, মানে ধর্ম পালনকারী একজন মানুষ, খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই মানে অল্পহারী, এবং তিনি খুবই মেনটেইন করে চলেন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, যা খুব জরুরি। তিনি, আমরা প্রায় ওনার সাথে 4 ঘন্টা ছিলাম, আর আগে পেছে মিলে প্রায় 6 ঘন্টা। অসাধারণ কিছু স্মৃতি নিয়ে। এবং দেশে ফেরার ব্যাপারে তিনি বললেন তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। এবং আমরা অনেকেই ভয় পাই যে তিনি ফিরলে কি হবে, অনেক কিছুই তো হতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে অমুক দেশের প্রেসিডেন্টকে প্লেন থেকে নামার মুহূর্তে গুলি করেছে, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে।
কিন্তু শেখ হাসিনাকে দেখলাম যে তার চোখে ন্যূনতম কোনো ভয় ডর নেই, নির্ভীক সাহসী একটা মানুষ। এরকম একটা সাহসী নেত্রী, সাহসী মানুষ, নির্ভীক মানুষ, তাকে, তিনি যদি দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাকে তো ঠেকানো কঠিন। বাংলাদেশ সরকারের মধ্যে কিন্তু কাপাকাপি শুরু হয়ে গেছে, কিভাবে তাকে ঠেকানো যায় এটা নিয়েই তাদের এখন দিন কাটে, রাত কাটে। তো এই হলো দিল্লি সফর। নেত্রী ভালো আছেন, নেত্রী এখনো বাংলাদেশের কথা ভাবেন। এই যে এত কিছু হলো, তার প্রতি এত অসম্মান, আওয়ামী লীগের প্রতি এত নির্যাতন, তারপরেও তিনি বলেন যে আমি বাংলাদেশে ফিরবো, বাংলাদেশের মানুষের কাছে ফিরবো, আমি প্রতিশোধ নেবার জন্য ফিরবো না। কি অসাধারণ উক্তি! এবং তিনি বলেছেন যে আমি কেবলমাত্র বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ। বাংলাদেশের মানুষ যে রায় দেবে আমার ব্যাপারে, তারা যে সিদ্ধান্ত দেবে তাই আমি মাথা পেতে নেব। এমন জনদরদী নেত্রী বাংলাদেশ সেই বঙ্গবন্ধুর পরে আর পেয়েছে কিনা আমার ধারণা নেই। অসাধারণ একটা দিন, আমার জীবনের অসাধারণ দিন 12ই জুলাই। আমি যতদিন বেঁচে থাকবো, আমার এখনো চোখের সামনে সেই দৃশ্যটি, যে তিনি দরজা খুলে ঢুকলেন এবং কি যে মায়া, কি যে আদর, কি যে স্নেহ, এটা আসলে আই ক্যান্ট এক্সপ্রেস। সিদ্ধান্ত এটি বাংলাদেশে যেভাবে তোলপাড় সৃষ্টি করেছে, একইভাবে ভারতের রাজনীতিতেও মারাত্মক তোলপাড় তৈরি করেছে। আমরা বাংলাদেশে বসে নানা রকম, যাকে বলা হয়, সমীকরণ করার চেষ্টা করছি। বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে না না, তিনি আসবেন না, জাস্ট একটা ফাপড় তোলার জন্য, ভয় দেখানোর জন্য, নাটক করার জন্য, নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য। কিছু করার নেই, বেকার বসে আছেন, তাই একটু ভয় ঠয় দেখিয়ে তৃপ্তি পাচ্ছেন বেচারা। এরকম কথাবার্তা বলে আমাদের একটা বিরাট শ্রেণীর মানুষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আবার রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তাদের একটা বিরাট অংশ, তারা বলার চেষ্টা করছেন যে আসুন, আসার আগে গ্রেপ্তার করা হবে, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে, সীমান্ত থেকে গ্রেপ্তার করা হবে, যেভাবে আসেন আপনাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। আপনি হেলে দুলে লক্ষ লক্ষ লোক নিয়ে মিছিল করে করে তারপর আদালতে হাজির হবেন। বাইরে লক্ষ লক্ষ লোক স্লোগান দিতে থাকবে, বিচারক প্রাণের ভয়ে আপনাকে একদম জামিন দিয়ে দেবে। আমরা সেই সুযোগ দেব না। আসার সঙ্গে সঙ্গে আপনাকে যেখানে পাবো সেখানেই গ্রেপ্তার করা হবে, এরপর আইন অনুযায়ী আপনাকে জেলে নেওয়া হবে। জেল থেকে যদি নিরাপদ মনে করি তাহলে আদালতে উঠানো হবে, আর যদি নিরাপদ না হয় জেলের মধ্যেই সাব জেল তৈরি করে সেখানে আমরা আলাদা কোর্ট বসাবো। এর আগে তো সংসদে 111-এর সময় বেগম জিয়ার এবং শেখ হাসিনার বিচার হয়েছে, আলাদা কোর্ট। সেখানে বেগম জিয়ার বিচারের জন্য আলাদা কোর্ট ছিল, এরশাদের জন্য আলাদা কোর্ট তৈরি করা হয়েছিল, শেখ হাসিনার জন্য সংসদের ভিতরে আলাদা সাব জেল তৈরি করা হয়েছিল এবং কোর্টও তৈরি করা হয়েছিল। তো অতীতে এই ধরনের ঘটনা রয়েছে। কাজেই এবার আরও সুন্দর করে, আরও চমৎকারভাবে, একেবারে আধুনিক প্রযুক্তি দিয়ে এই গ্রেপ্তার এবং বিচার করা হবে বলে সরকারের যারা লোকজন তারা হম্বিতম্বি করছেন। আর এই যে সরকার যত হম্বিতম্বি করছেন তাতে করে আওয়ামী লীগের লোকদের আনন্দ বেড়ে গেছে। তারা মনে করছেন যে সরকারের যে রিয়াকশন দেখাচ্ছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে, ইট মিনস সরকার ভয় পেয়ে গেছে। আমাদের দেশে ভয় পেলে দেখবেন যে মানুষ অদ্ভুত কতগুলো কাণ্ড করে। সে ঘামতে থাকে, সে কাঁপতে থাকে, সে হাসতে থাকে, অনেক সময় সে কাঁদতে থাকে, অনেক সময় সে সাহস দেখাতে থাকে এবং জোরে জোরে কথা বলে, আবার গানও করে। এই হলো ভয়ের অবস্থা। কদিন আগে একজন বেশ জ্ঞানী লোকের সঙ্গে কথা বলছিলাম। দুজন প্রভাবশালী লোকের হ্যান্ডশেক, তার সেই হ্যান্ডশেকের দৃশ্য নিয়ে তার সঙ্গে কথা হলো। আমি বললাম ভদ্রলোককে, যাচ্ছে ভাই আপনি কি হ্যান্ডশেকটা দেখেছেন? যে একজনের হ্যান্ডশেক খুব সাবলীল ছিল, আর একজন খুব জোরে
হাত চেপে ধরেছে এবং এতটা জোরে হাত চেপে ধরেছে যে তার হাতের পেশিগুলো ফুলে গেছে এবং দেখা যাচ্ছিল। তো তিনি বললেন যে, রনি ভাই আপনি লক্ষ্য করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সে শুধু তার যে পেশি ওটা শক্ত করেনি, তার হাতের যে রগগুলো রয়েছে ওগুলো ফুলে উঠেছে, ওইগুলো ফুলেছিল। আমি বললাম যে তাহলে তো আপনি আমার চেয়ে ভালোভাবে দেখেছেন, কারণটা কি? বলে ভয় পেয়েছে। মানুষ যখন এরকম ভয় পায় তখন সে এই কাজগুলো করে। আমাদের সেই দেখা এক ভদ্রলোক ৭৫ বছর বয়সে সে হঠাৎ করে বিয়ে করে বসলো। বিয়ে করে বসলো, বেশ লম্বা চড়া, একদম ৬ ফিট উচ্চতার। পাত্রীর বয়স ১৮-১৯ বছর। তো লোকজন যেন তাকে বুড়া বলতে না পারে, এই জন্য সে করলো কি, সে হাফ শার্ট পরতো এবং নিজের পেশি দেখাতো এবং কোনো মানুষের সঙ্গে যখন হ্যান্ডশেক করতো সে জোরে চাপ, মানে প্রথমে জোরে টাস করে একটা থাপ্পড় দিয়ে হাতটা ধরতো, তারপর এমন জোরে চাপ দিয়ে ঝাঁকি দিয়ে সে দেখাতো তার কুয়াত আছে। তো সে আমাকে এরকম ২-৩ দিন একেবারে অপ্রস্তুত করে ফেললো। আমি তো নর্মাল ভদ্রতাভাবে হাত এগিয়ে দিয়েছি। ভদ্রলোক একটা কোম্পানির জিএম, সেইভাবে আমার হাতটা ধরে যেভাবে ঝাঁকি দিল, আমার প্রস্তুতি না থাকার কারণে হাতেই আমি ব্যথা পেলাম। তখন আমার বয়স অল্প। আমি একজন সিনিয়র লোকের কাছে জিজ্ঞেস করলাম যে, এই লোক এরকম কেন করলো? তো উনি বললেন যে, আপনি জানেন না সে একটা বিয়ে করেছে, তো তাকে সবাই বুড়া বলে, এই জন্য সে মানসিক একটা তৃপ্তির জন্য সে সব জায়গায় কুয়াত দেখায়। যাক, এরপর আমি সেই জায়গাতে গেলাম। তা আমি আমারও খুব দুষ্টুমি জাগলো। আমি বললাম যে, চাচা আপনি তো অনেক শক্তিশালী মানুষ। তো বলছে, হ্যাঁ বাবা আমি বুক ডাউন দেই, এটা করি, এটা করি, এটা করি। তা আমি বললাম যে, কিন্তু আমার তো মনে হয় আপনি আমার সঙ্গে পাঞ্জা লড়ে পারবেন না। কিন্তু আমি তার হ্যান্ডশেক করে দেখছি, তার সঙ্গে আমি কিন্তু পাঞ্জা লড়ে আসতেই পারতাম না। তো সে বলল যে, না আপনি আমার সাথে পারবেন না। আমি বললাম যে, আসেন লেটস ট্রাই। এটা আমি বলতেছি ১৯৯০ সনের ঘটনা। তখন আমি একেবারে লিনথিন ছিলাম। আমার উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি আর তার উচ্চতা ৬ ফিট আমি বললাম। কিন্তু ভদ্রলোক মানে ভয় পেয়ে গেলেন এবং তিনি আর আমার সঙ্গে সে হ্যান্ডশেক করতে মানে পাঞ্জা লড়তে সাহস পেলেন না। আমি রোজ তাকে জ্বালাই আর সে আমাকে দেখলে পালিয়ে পালিয়ে থাকে। এরকম আমাদের সমাজে দেখবেন ভয় পেলে তার কতগুলো সিমটম এবং অবস্থা ফুটে ওঠে। আওয়ামী লীগের লোকজন মনে করছে যে সরকার এই যে যা কিছু বলছে, যা কিছু করছে মূলত তারা ভয় পাচ্ছে। এজন্য তারা আপা আসবে ইত্যাদি বলে পুরো মার্কেট গরম করে রেখেছে। অন্যদিকে শেখ হাসিনা তো কম দুষ্ট নয়। দুষ্টের শিরোমণি লঙ্কা রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। সিরিয়াস দুষ্ট। এত দুষ্ট আপনি চিন্তা করেন, আব্দুস সামাদ আজাদকে তিনি বিয়ে করাই দিলেন। তারপর সংসদে তিনি সংবর্ধনার আয়োজন করলেন। বেসিক্যালি সিলেটের রাজনীতি নিয়ে আব্দুস সামাদ আজাদ এবং সুরঞ্জিত সেনগুপ্ত দুজনের প্রতি তিনি খুব বিরক্ত ছিলেন। আব্দুস সামাদ আজাদকে অপমান করার জন্য সে যখন তার স্ত্রী মারা গেল, বলতে গেলে সেই ঘটকালি করে বিয়ে করাই দিলেন। বিয়ে করার পর সংসদে সংবর্ধনা দিলেন। সব মন্ত্রী এমপিরা আসছে। আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসছেন, এমন সময় জোরে হিন্দি গান তিনি বাজিয়ে দিলেন। সাইয়া দিল মে নারে আপকো চেনা জানা রে সমসমা সমসম। আব্দুস সামাদ আজাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার এক ভগ্নিপতি। ভদ্রলোক সে অনুষ্ঠানে এসে আমার সেই ভগ্নিপতির বাসায় গেলেন, গিয়ে তাকে বললেন যে, দোস্ত এমন অপমান আমি জীবনে হয়নি বলে চোখের পানি ছেড়ে দিলেন। এই যে সুরঞ্জিত সেনগুপ্তকে টাকার বস্তা সহ ধরা, এত মন্ত্রী বানিয়েছেন, আবার সেই তাকে টাকার বস্তা সহ ধরে তাকে কালো বিড়াল করে ছেড়ে দিয়েছেন। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা তিনিও পুরো উদ্যমে খেলে যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, ডেইলি নিত্য নতুন কথা বলছেন, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ দিয়ে, মানে এখন পুরো যাকে বলে অনলাইন জগৎটাই আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের বট বাহিনীর দখলে। জামাতি বট এখন মানে নাই বললেই চলে। বিএনপি তো যেখানে ডাইরেক্ট তার অ্যাকশন দেখাতে পারে, কাজেই তাদের আর বট বাহিনী এখন দরকার নাই। তো এর ফলে কি হলো, শেখ হাসিনার এই যে আগমন এবং এই সমস্ত ঘটনা নিয়ে দিল্লির যে যাদেরকে বলা হয় দক্ষিণ ব্লক, মানে যারা দোজ হু আর দ্য পলিটিশিয়ান, তারা কনফিউজড। এই কারণে এটা তাদের প্ল্যানের মধ্যে
নেই। দ্বিতীয়ত দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, ৩-৪টে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, বিজেপি কেন্দ্রিক, কংগ্রেস কেন্দ্রিক। আর হলো সেখানে যারা এখনো বাম ঘরানার রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেন, বা তৃতীয় একটা, এই যে ককরোচ পার্টি হলো, বা আম আদমি পার্টি হয়েছিল, বা মমতা ব্যানার্জি হয়েছিল, আবার এখানে থালাপতি বিজয় হয়েছে তামিলনাড়ুতে। তো এগুলো মূলত যারা বিকল্প তৃতীয় শক্তি বা বিকল্প শক্তিকে রাজনীতির অঙ্গনে আনতে চায়, তাদের প্রমোশনে কিন্তু বিভিন্ন জায়গাতে এরকম ব্যতিক্রমী ধর্মী রাজনৈতিক পরিবর্তন ঘটে যায়। তো এই পুরো ৩টে গ্রুপ তারা কিন্তু গবেষণা করছে। গবেষণা করে তারা রিজন খুঁজে পাচ্ছে না যে হোয়াই, কেন শেখ হাসিনা এই সময়টাতে বাংলাদেশে যেতে চাচ্ছে না, আসতে চাচ্ছে না। এর কারণ হলো এখন দল হিসেবে কোনো রকম সাংগঠনিক কর্মকাণ্ড নেই। যত ইন্টারনেটে লাফালাফি করেন, ১০ জন লোক একত্রে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রকাশ্যে ১ ঘন্টা ঘোষণা দিয়ে দাঁড়ানোর মতো এমনকি টুঙ্গি পাড়াতে তাদের অ্যাবিলিটি নেই। তারা সারপ্রাইজ করতে পারে, ২০০-৫০০ লোক নিয়ে ঝটিকা মিছিল করে আবার হারিয়ে যেতে পারে, মশাল মিছিল করে হারিয়ে যেতে পারে, গাড়ি ভাঙতে পারবে। কিন্তু আমাদের এই জনগণের মধ্যে, এই ঢাকা শহরের কোনো এলাকাতে, বাংলাদেশের কোনো একটা উপজেলাতে না, ইউনিয়নে জাস্ট ঘোষণা দিয়ে আমরা ১০ জন ছাত্রলীগের লোক, যুবলীগের লোক এখানে ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকবো, দেখি আপনারা কি করতে পারেন। এরকম ঘটনা এখন বাংলাদেশে সিঙ্গেল এখনো তৈরি হয়নি। তো সেক্ষেত্রে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এয়ারপোর্টে যাবে, এটা স্বপ্নে সম্ভব, বাস্তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এই সেই শেখ হাসিনা যাকে একাগারের সময় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হয়েছে, কোনো লোক ছিল না সেখানে। একাগারের সময় তার পক্ষে একটা বিবৃতি দেওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য কোনো লোক ছিল না। তিনি নিজে লতিফ সিদ্দিকীকে ডেকে এনে কথা বলেছেন। লতিফ সিদ্দিকী বের হয়ে তারপরে সুধা সদনের সামনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এটা তো আমরা নিজের চোখে দেখেছি। তার বাবার লাশ বঙ্গবন্ধু ভবনে পড়েছিল ৩২ নম্বরে। সেই লাশের সৎকার না করে আওয়ামী লীগের সব লোক বঙ্গভবনে চলে গিয়েছিল। তারপর মন্ত্রী হওয়ার জন্য সেই যে খন্দকার মোশতাকের হাতে পায়ে ধরা, তার ক্যাবিনেটে স্থান পাওয়ার জন্য লবিং করা, তার পা ধরে সালাম করা, এগুলো নিয়ে বহু কল্পকাহিনী আছে এবং এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন। তো এগুলো জানার পরেও কেন তিনি আসতে চাচ্ছেন? তার তো অভিজ্ঞতা আছে। তিনি যেদিন বেগম জিয়ার মতো বাংলাদেশের জনপ্রিয়তম নেত্রী, আওয়ামী লীগের কন্টেম্পোরারি, শেখ হাসিনার কন্টেম্পোরারি, তাকে তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে দিলেন। তার অফিসে সেই হারুন, তারপর মেহেদি, এই সমস্ত পুলিশ অফিসারদেরকে পাঠিয়ে তছনছ করতেন, বোমা পেতে দিয়ে আসতেন, চাল ডাল পানির বোতলগুলো সেখান থেকে নিয়ে আসতেন। রুহুল কবির রিজভী ধরে নিয়ে আসতেন, আবার ছেড়ে দিতেন, আবার থাকতেন, একা একা তিনি সেখানে থাকতেন পুরো সময়টা। তো কি হয়েছে? কিছুই হয়নি। আবার এখন আওয়ামী লীগের অফিস পুরো বিরান ভূমি। কি করতে পারছে আওয়ামী লীগ? আমাদের দেশের যে জিনিসটা আছে, সবাই শক্তের ভক্ত নরমের জন্য, ক্ষমতা যার হাতে আছে, এটা যেন একটা আলাদিনের চেয়ার, একবার দত্তের মতো খুলে যা সেম সেম, এটা কোড নম্বর। এই কোড নম্বর না আসা পর্যন্ত এখানে আসলে কেউ বড় কথা বলতে পারে না। আজকে এই যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, উনি এই দেশে আসার আগের দিন পর্যন্ত তিনি কি ছিলেন? এই যে এখন সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন, বা এই যে মীর শাহ আলম ক্ষমতা দেখাচ্ছেন, ইউনূস জামানাতে তারা কোথায় ছিলেন? এই সালাউদ্দিন সাহেবকে তো হাসনাত, সার্জিস, নাহিদ তাদেরকে তাবেদারি করে, তারপর ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারিকে তাবেদারি করে তাদেরকে ম্যানেজ করে চলতে হয়েছে। দিস ইজ পাওয়ার। তো এই জিনিসটা কি শেখ হাসিনা জানেন না? জানার পরে, বাংলাদেশের রাজনীতি বোঝার পরে তিনি কেন এরকম করছেন, এটা নিয়ে ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা রীতিমতো পাগল হয়ে গেছে, গবেষণা করছে। কেন শেখ হাসিনার পক্ষে যেমন লোক আছে, বিপক্ষেও লোক আছে, সেখানে মোদিরও পক্ষে আছে, বিপক্ষে আছে, ওরা এখনো বাংলাদেশের মতো হয়ে যায়নি। তো সেই দিক থেকে ভারতের আনন্দবাজার পত্রিকার তাকে নিয়ে একটা অসাধারণ নিবন্ধ লিখেছেন যে এখানে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, এখানে 3টি পরিণতি ঘটতে পারে।
তিনটি পরিণতি ঘটতে পারে। আনন্দবাজার কি লিখেছে আমি ইচ্ছে করে সেই জিনিসটা পড়িনি। তারা তাদের মতো হয়তো লিখবেন। আনন্দবাজারে যারা লিখেছেন তারা তো আর বাংলাদেশে থাকেন না, ওখানে কলকাতায় থাকেন। কলকাতাতে থেকে তারা যদি তিনটি পরিণতির কথা চিন্তা করতে পারেন, আমরা বাংলাদেশে বসে ৩৩টি ৩ মানে ৩৩টি বা ৩৩৩টি পরিণতির কথা আমরা একেবারে লিখে দিতে পারবো গড় করে। তো সেই দিক থেকে শেখ হাসিনা যদি আসেন, প্রথম পরিণতি কি হতে পারে? তিনি বিমানবন্দরে স্থলপথে আসার চেষ্টা করতে পারেন। ভারতের সীমান্তের ওই পাড়ে এসে তিনি দাঁড়িয়ে থাকবেন। আমি আসতে চাই লোকজন সহকারে, মিডিয়া সবাই থাকবে। তার হাতে ট্রাভেল পাস থাকবে না, বাংলাদেশে কোনো অনুমতি থাকবে না। তিনি বলবেন, এই তো আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি আত্মসমর্পণ করব। কিন্তু বাংলাদেশ সরকার আমাকে গ্রহণ করছে না। দেখুন, আমার তো কোনো দোষ নাই, আমি দেশপ্রেমিক, আত্মসমর্পণ করতে চাই। যেখানে আমার বিরুদ্ধে গ্রেপ্তার জারি করা আছে, যেখানে আমাকে ফাঁসিতে লটকাতে চায় ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটাতে চাইছে, সেখানে আমি নিজে যেতে চাই। দেখেন, আমাকে ট্রাভেল পাস দিচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না। এই কথা বলে তিনি আবার তার আগের জায়গায় ফিরে গেলেন এবং বললেন যে এই দেশ, এই গণতন্ত্র, এটা একটা মানবতা হলো। এসে তো 111 ভালো ছিল, তখন আমি জোর করে বাংলাদেশে ঢুকতে পারতাম, তারেক রহমান এত খারাপ হয়ে গেছে বলে তিনি চলে গেলেন। তার মুখ রক্ষা হলো। এই সময়টাতে ডিসেম্বর পর্যন্ত আমরা এটা টেনশনে রইলাম। আমার কাছে মনে হচ্ছে এটা হলো একদম প্রথম পরিণতি। দ্বিতীয় যে পরিণতিটা, সেই পরিণতিটা হলো ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সমঝোতা হতে পারে শেখ হাসিনার বিষয়ে। এর কারণ হলো শেখ হাসিনা সেখানে আছেন, এটি বিজেপির জন্য বিব্রতকর। তাকে অ্যাভেল করা, তাকে রাখা, বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকা, বিভিন্ন জটিলতা তৈরি করা, এটা ইজ এ হিউজ প্রবলেম। এটা একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে, ভীষণ রকম শান্তিপূর্ণ সমাধান হতে পারে। এবং যখন এই রাজনৈতিক দল এনসিপি, জামাত, বিএনপি সবার সঙ্গে একটি সমঝোতামূলক সম্পর্ক হতে পারে ভারতের, তার প্রেক্ষিতে শেখ হাসিনা আসতে পারেন, আইনের কাছে আত্মসমর্পণ করতে পারেন এবং একটা রিল্যাক্স ওয়েতে অনেক কিছু ঘটতে পারে। এটি গেল দ্বিতীয় পরিণতি। আর তৃতীয় পরিণতি হলো যে তিনি একেবারে সত্যিকার অর্থেই বীরের মতো জাস্ট এয়ারপোর্টে চলে আসতে পারেন। তার যারা লোকজন যেভাবে বলাবলি করছে সেভাবে তিনি এয়ারপোর্টে আসতে পারেন, সীমান্তে আসতে পারেন, সিলেটে আসতে পারেন, বেনাপোলে আসতে পারেন, এমনকি আসাম হয়ে বাংলাদেশে ঢুকতে পারেন, ত্রিপুরা হয়ে ঢুকতে পারেন, তারপর শিলিগুড়ি করিডোর হয়ে তিনি বাংলাদেশে ঢুকতে পারেন, ঢাকা এয়ারপোর্টে ঢুকতে পারেন, ভারতের সামরিক প্লেনে আসতে পারেন, হেলিকপ্টারে আসতে পারেন, তারপরে চ্যাটার প্লেনে আসতে পারেন, অথবা ভারত থেকে তিনি ইংল্যান্ডে যেতে পারেন, ইংল্যান্ড থেকে আবার তিনি বাংলাদেশে আসতে পারেন তার বাবার মতো করে। আন্তর্জাতিক যে ভারসাম্যমূলক যে সকল ক্ষমতার চক্রগুলো রয়েছে সেগুলো তিনি ঠিকঠাক করে তারপরে শেষে আন্তর্জাতিক সমর্থন নিয়ে তিনি বাংলাদেশে এসে একটা ডিজাস্টার, মানে রীতিমতো ডিজাস্টার তিনি তৈরি করে ফেলতে পারেন। যেই ডিজাস্টারটা সম্রাট হুমায়ুন করেছিলেন, একেবারে পারস্য থেকে কান্দাহার হয়ে, আফগান হয়ে, পাঞ্জাব হয়ে পুরো দিল্লি আক্রমণ করেছিলেন, দিল্লিতে চলে এসেছিলেন। যে ডিজাস্টারটি রেজা শাহ পাহলভি করেছিলেন, আমেরিকা থেকে এসে মোসাদ্দেকের সরকারকে আউট করে দিয়ে তিনি এসে ইরানের ক্ষমতা পুনর্দখল করেছিলেন এবং তিনি এই যাকে বলা হয় শেখ হাসিনার মতোই তিনি আউস্টেড হয়েছিলেন জন অভ্যুত্থানে। আর এভাবে সেখানে একটা নির্বাচন হয়েছিল, গণতান্ত্রিক নির্বাচন। তারেক জিয়া যেভাবে নির্বাচিত হয়েছেন, ইরানও এভাবে মোসাদ্দেক নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আমেরিকা একটা মিলিটারি কু ঘটিয়ে দিয়ে আবার মানে রেজা শাহ পাহলভিকে সেখানে ফেরত পাঠিয়েছিল ইন 1953। এটা যে বাংলাদেশে ঘটবে না, আমেরিকা তো মরে যায় নাই, ভারতও তো মরে যায় না, এই পলিসিগুলো তো আছে ইতিহাসে। এরকম বহু ঘটনা ঘটতে পারে, যেটা তৃতীয় অপশন। এবং তৃতীয় অপশনটা হলো যাকে বলা হয়, আগে যে দুটো অপশন বললাম, প্রথম অপশনটির আমার দৃষ্টিতে প্রথম অপশনটি হলো ধরুন 100-র মধ্যে 60%। দ্বিতীয় অপশন যেটি সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসবে, এটি হলো 39। তাহলে কত হলো? 60 আর 39, 99%।
আর বাকি 1% হলো ওই যেভাবে মানে স্বপ্ন দেখা হচ্ছে, যেভাবে সব কিছু উলটপালট, এটা 1%। এই ডিসেম্বরের মধ্যে যদি কোনো কিছু ঘটনা ঘটে, আমার দৃষ্টিতে আনন্দবাজার কী লিখেছে আমি আগেই বললাম, আমি পড়িনি, আমার দৃষ্টিতে এর বাইরে আমি নতুন কিছু দেখছি না। সার্জিও গোর 3 দিনের সফরে বাংলাদেশে, এই 3 দিনের সফরে কি হয়েছে, কি হবে, কি হতে যাচ্ছে, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। পত্রপত্রিকা এবং মেইন স্ট্রিম যে ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে খুব একটা আলাপ আলোচনা নেই, কোনো নিউজ নেই এই বিষয়ে, ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মারফত আমরা জানতে পারছি যে বহু কিছু আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক কিছু ব্যাখ্যা করেছেন অনেকেই, আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দের সাথে সার্জিও গোর দেখা করেছেন কিনা, বা আওয়ামী লীগের কারোর সাথে সার্জিও গোরের দেখা হয়েছে কিনা, অথবা তার কর্মসূচিতে সেটা আছে কিনা। এখন কেউ কেউ বলছেন যে সেটি হয়েছে, কেউ কেউ বলছেন এবং বিশ্বস্ত সূত্রে বলছেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোর এবং মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা সহ গুলশানে বৈঠক হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে এবং চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আপনারা আরেকটা জিনিস জানেন যে রাতের বেলায় যে শুক্রবার রাতে যে নৈশ ভোজটা হওয়ার কথা ছিল সার্জিও গরের অনারে, সেটা কিন্তু সার্জিও গর বাতিল করেছেন। এটা নিয়ে আবার নানান কথা হচ্ছে। সাধারণত কূটনৈতিক পর্যায়ে এভাবে শিষ্টাচার বহির্ভূত কাজ কেউ করে না। মানে এইরকম ডিনার পার্টি থাকে, ডিনারে অনেক কিছু আলোচনা হয়, সাংস্কৃতিক বিনিময় হয়, কালচারাল অনুষ্ঠান হয়, একটা খোশ মেজাজে প্রত্যেকে থাকেন। কিন্তু সার্জিও গোর কি কারণে, কেন, কি কারণ দেখিয়ে যে নৈশভোজটা ক্যান্সেল করেছেন, এবং বলা হচ্ছে নৈশভোজ ক্যান্সেল করে সার্জিও গোর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন। সেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সাবের হোসেন চৌধুরী, এবং তার সাথে আলোচনা হয়েছে এবং সেই গুঞ্জনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন আলোচনা হচ্ছে। আবার এইটাও আলোচনা হয়েছে যে সার্জিও গোর বাংলাদেশে আসার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকবার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকগুলোর বিভিন্ন বিস্তারিত না জানলেও বৈঠক যে হয়েছে এটা প্রমাণিত হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জনের সাক্ষাৎকারের মাধ্যমে সেই বিষয়টি জানতে পেরেছি। কাজেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, তারা বলছেন আওয়ামী লীগের ব্যাপারে সার্জিও গোর কোনো কথা বলেন নাই। এই কথাটা তো সত্য হতে পারে না, এটা সাধারণ মানুষ বুঝে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কে আছে, কে নাই, কি করছেন, এগুলো নিয়ে আলোচনা হবে না? নিশ্চয়ই হয়েছে। চায়না নিয়েও আলোচনা হয়েছে। আমি এখন সেদিকে যাব না। আমার মুদ্রা বিষয় হচ্ছে, একদিকে শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরের আগেই তিনি দেশে আসবেন, তার পাশাপাশি সার্জিও গোর বাংলাদেশে আসার আগে শেখ হাসিনার সাথে সেখানে বৈঠক হয়েছে, কথা হয়েছে, এবং বাংলাদেশে এসে এখন সার্জিও গোর ভারতের রাষ্ট্রদূত যিনি আছেন তার সাথেও সাক্ষাৎ করেছেন। বলা হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন এবং ডিনার ক্যান্সেল করে সাক্ষাৎ করে তিনি পরদিন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আবার অন্য একটা ব্যাপার আছে, সেটি আমি বলবো আপনাদেরকে। এটা এক ধরনের রাজনীতি চলছে। এখন রোহিঙ্গা ক্যাম্প নিয়ে একটু বলি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারাই আসেন তারাই রোহিঙ্গা ক্যাম্পে যান। কেন যান? মার্কিন যুক্তরাষ্ট্র আরাকানকে সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু আমাদের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য বেশি ডোনেশন দিচ্ছেন। মানে আবার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেয়ার কথাও বলেন, কিন্তু কিভাবে নেবে? একটা কন্ট্রাডিকশন এখন বলি। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আরাকান আর্মিকে সহযোগিতা করছে। আরাকান আর্মিকে অস্ত্র দেওয়ার জন্যই বাংলাদেশে করিডোর চাচ্ছে, মানবিক করিডোরের নামে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরাকান আর্মিকে সমর্থন দেয়, আবার আরাকানরা কিন্তু রোহিঙ্গাদেরকে বিন্দুমাত্র পছন্দ করে না, ঠিক আছে? আবারও বলি, মার্কিন যুক্তরাষ্ট্র আরাকানকে সমর্থন দেয়, কিন্তু আরাকানরা রোহিঙ্গাদেরকে তাদের এলাকা থেকে বের করে দিয়েছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এই সৎ উদ্যোগটা কি নেবেন যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেয়া মিয়ানমারে, আরাকানে? কখনোই নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কখনো চাইবে না। আপনি দেখবেন রোহিঙ্গাদের বাথরুম নষ্ট হলো কিনা ইউরোপীয় ইউনিয়ন জানে,
আমেরিকা জানে, জাতিসংঘ জানে, খবর নাই রোহিঙ্গারা ভালো নেই। রোহিঙ্গারা ভালো থাকুক, তারা তো মানুষ, মানুষ হিসাবে ভালো থাকুক, কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। চীন কনভিন্স হতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কনভিন্স হতে হবে। চীন কনভিন্স হলে মার্কিন যুক্তরাষ্ট্র হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র হলে চীন হবে না। নানান জনের স্বার্থ জড়িত। এই রোহিঙ্গারা এখানে এসছে, কিন্তু আরাকানরা রোহিঙ্গাদেরকে পছন্দ করে না, মার্কিন যুক্তরাষ্ট্র আবার আরাকানকে পছন্দ করে। একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইবে রোহিঙ্গারা আরাকানে ফিরে যাক? কখনো চাইবে না। যে কারণে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে এখানে এদেরকে রেখেছে, এবং সহযোগিতা এইভাবে বাংলাদেশের সরকারও মনে করবে যে না, রোহিঙ্গাদেরকে তো মার্কিন যুক্তরাষ্ট্র বেশি সহযোগিতা দিচ্ছে। এই যে এখন যে রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইন্ডিয়ার যিনি আছেন সার্জিও গর, তিনি যে পরিদর্শনে গেলেন রোহিঙ্গা ক্যাম্প, ওই এমনি পরীক্ষা করবেন, সেটা ঠিক আছে, সেই প্রসঙ্গে আর না যাই। এটা সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, এটা আপনারা বুঝতে হবে। রোহিঙ্গারা এতদিন যাচ্ছে না কেন? মার্কিন যুক্তরাষ্ট্র এত শক্তিধর দেশ, তারা চাইলেই তো হয়, কিন্তু চাচ্ছে না, চাইবে না, যাওয়ার প্রশ্নই আসে না। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে সার্জিও গোর বাংলাদেশে এসছেন, চায়নার বিষয়েও আলোচনা হয়েছে, আওয়ামী লীগের সাথেও আলোচনা হয়েছে, কথাটি সত্য। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলবো, বাংলাদেশ সরকার যদি সার্জিও গোরের সাথে আমেরিকার চাপিয়ে দেয়া কোনো বিষয়, আওয়ামী লীগ ছাড়া, ধরেন চায়নার সাথে আমাদের সরকার কাজ করলে যদি আমাদের রাষ্ট্রের জন্য ভালো হয়, চায়না মিয়ানমার করিডোর যদি বাংলাদেশের রাষ্ট্রের জন্য ভালো হয়, সেটি অবশ্যই হতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যদি বাগড়া দেয়, আমাদের সরকার যদি সেটা মানতে না চায়, আমরা সরকারের পক্ষে আছি, অবশ্যই সরকারের পক্ষে থাকতে হবে, যেহেতু বাংলাদেশের স্বার্থ জড়িত। বাংলাদেশের জন্য করিডোর যদি মঙ্গলজনক হয়, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র না চাইলে সেটা আমরা সমর্থন করব না। মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা হলো তাদের সাথে যে বাণিজ্য চুক্তিগুলো হলো এবং চীনের সাথে সম্পর্ক হোক, সেটা চায় না। চীন আমাদের কাছের দেশ, সেই জিনিসটিকে আমরা সমর্থন করব। কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে জঙ্গিবাদকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে, সেটাও আমরা বিরোধিতা করব। মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় আওয়ামী লীগ, বিএনপি, যারা যেসব রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের সহ অবস্থান থেকে রাজনীতি করুক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা সমর্থন করব। কিন্তু চাপিয়ে দেয়া কোনো কিছু যেটা বাংলাদেশের জন্য ভালো হবে, মার্কিন যুক্তরাষ্ট্র চায় না, এটা হতে পারে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আন্তর্জাতিক নিয়ম নীতির ক্ষেত্রে বাংলাদেশ যেটা ভালো মনে করে, বাংলাদেশের জন্য যেটা ভালো, বাংলাদেশের জনগণ যেটা ভালো মনে করে, জনগণের জন্য যেটা ভালো হবে, সেটাকে অবশ্যই আমরা সমর্থন করতে হবে, সমর্থন করা উচিত। কিন্তু আওয়ামী যা বলে সেটা আসলে সে বলতে চায় না। এই জুলাই মাস সেই মাস, যে জুলাইয়ের কারণে আমার জীবনের অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। আমি বিশাল পাওয়ারফুল কেউ না, আমার রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় নাই, পদে নেই, কিছু নেই, তারপরেও আমি আগের চাইতে হাজার লক্ষ কোটি গুণ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বাংলাদেশের একদম নির্যাতিত, এই মুহূর্তে সবচাইতে বঞ্চিত যে বিএনপির কর্মী আছেন, তিনিও 2024 সালের জুলাইয়ের মাসের আগের থেকে এখন ভালো আছেন। অনেক অভিযোগ আছে, অনেক কিছু আছে, এইরকম হইতে পারতো, ওইরকম হইতে পারতো, সেটা আমারও আছে। কিন্তু এই জুলাইয়ের কারণে, এই জুলাইয়ে যারা জীবন দিয়েছিল তাদের কারণে আজকে আপনারা আগের সেই মশারি গায়ে দিয়ে ধান খেতে ঘুমাইতে হয় না। অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এখন আজকে ধরেন এদের উপরে কেন এই সমস্যা? এটা কি শুধুই ধরেন আজকে বিএনপির ছাত্রদলের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের উপর হামলা করেছে, এটা কি শুধুই এই ছাত্রদলের সমস্যা, শুধুই একটা ঘটনা, নাকি এর পেছনে আরও অনেক কিছু আছে? আমি এদের সাথে 2024 সালে যখন আমাদের কথাবার্তা, আমি এখন এদের কারোর সাথে আমার কথা হয় না, যখন কথাবার্তা হইতো তখন আমি এদেরকে 3টা কথা বলেছিলাম যে এই রাজনৈতিক দল যে তারা যে গঠন করেছে, এই রাজনৈতিক দলটা তারা যেন গঠন না করে, এটা আমার তাদের কাছে অনুরোধ ছিল। ভাই, তোমরা এই দেশের রাজপুত্র, পৃথিবীর বিভিন্ন দেশে রানীর পরিবার, রাজার পরিবার, রয়্যাল পরিবার থাকে না, তোরা তো সেরকম, তোরা সেইখানে থাকবি। তোরা রাজনৈতিক মাঠে যখন আসবি, রাজনীতি মানেই তোরা ভোট চাইতে হবে। ভোট কার বিরুদ্ধে যাবি? ভোট চাইতে গেলেই তো ভাগাভাগির প্রশ্ন আসবে। ভাগাভাগির প্রশ্নে কি বাংলাদেশের রাজনীতিতে কেউ কাউরে ছাড়ে নাকি? এই দেশের মানুষ এমন চুতিয়া, এরা মসজিদের সভাপতির পদ নিয়ে আমেরিকার মতো জায়গায় মসজিদের ভেতরে মারামারি করে।
এর নাম হচ্ছে বাঙালি। পৃথিবীর কোনো দেশের মানুষের মধ্যে আমি এই মসজিদ নিয়ে এত কমিটি নিয়ে এত ঝামেলা, সবচেয়ে নিকৃষ্ট মসজিদও এরা করে। মানে আপনি যদি একটা অ্যারাবিয়ান কোনো দেশের মসজিদে যান, আমি একটা আফগানি মসজিদ আছে এখানে, সেখানে জুমার নামাজ পড়তে যাই। পাশে এখানে আরেকটা মসজিদ আছে, এটা হইল গিয়ে আপনার উজবেকিস্তানের, অনেক সুন্দর সুন্দর মসজিদ। আর বাঙালিরা এই ধরনের এই জায়গায় একটা, যে নূর মসজিদ নামে একটা মসজিদ আছে, এই নূর মসজিদের এই লোকের কাজ হলো বিভিন্ন মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে টাকা পয়সা উঠায়া বেসমেন্টের ভেতরে মসজিদ বানায়, বেসমেন্টের নিচে একদম মাটির নিচে ঢুকতে হয়। মসজিদ বানানোটা মূল টার্গেট না, ও টার্গেট হলো টাকা পয়সা হাতায় না, ও মিডল ইস্টের বিভিন্ন দেশের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে ও টাকা তোলায়। আপনাদেরকে বলে রাখলাম, এই যে নূর ফাউন্ডেশন নামে আমেরিকায় একটা ফাউন্ডেশন আছে, এটা হলো বাটপাড়া একটা। এখানে এই বাটপাড়ারে কেউ টাকা পয়সা দিবেন না। তো এগুলো বাংলাদেশের মানুষ করে। অপ্রাসঙ্গিক কথা একটা বলে ফেললাম। তো ধরেন আপনি রয়্যাল ফ্যামিলিতে থাকতে পারতেন, আপনার সেই থাকতে পারতো, আপনি কেন নিয়ে রাজনীতিতে গেলেন? রাজনীতিতে যাওয়ার আগে আপনার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আপনাদেরকে করতে বলেছিলাম, আপনারা করেন নাই। আজকে পর্যন্ত 2024 থেকে 2026 2 বছর হয়েছে। আপনি কি জানেন হাসিনার সেই জঙ্গি নাটকের, সন্ত্রাস দমন আইনের সেই আসামিরা এখনও জেলখানায় আছে অনেকে? এই গত 2 দিন আগে একজন বেরিয়েছে বিডিআরের পিলখানায়। সবশেষেরটা বলে নেই, এই যে বের হয় না, এই বের হওয়ার কোনো না কোনো জায়গায় এই আমার মতো দেশদ্রোহী, একবার বিএনপির কাছ থেকে টাকা খাওয়া, একবার জামাতের কাছ থেকে টাকা খাওয়া, একবার আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়া, আবার এনসিপির কাছ থেকে টাকা খাওয়া, এই মালটার কোনো না কোনো জায়গায় একটা ছোঁয়া আছে। এই যে 2 দিন আগে যে বের হলো না, ওইখানেও ওনার একটা ছোঁয়া আছে। ওনারা আইন করেছে, নিয়ম করেছে, সন্ত্রাস বিরোধী আইনে বের হইলে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা তাদের জামিন আদেশ পাওয়ার পরে 24 ঘন্টা তাদেরকে অবজারভেশনে রাখতে হবে। মানে ধান্দাবাজি করা, নানান সিকিউরিটি ক্লিয়ারেন্স এগুলো। তোর এই বাপ বলেছে 24 ঘন্টা রাখা যাবে না, 15 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। তোর এই বাপের কারণে। তো এরকম অনেক কিছুর ক্রেডিট নিতে চাই না, বাট এই কাজগুলো করেছে। এই কাজগুলোর সাথে এই এনসিপির এদেরকে চেয়েছিলাম সম্পৃক্ত। আমি 24-এর পর থেকে এই পর্যন্ত 2টা জায়গায় সম্পৃক্ত ছিলাম, আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাই নেই। এই 2 জায়গা নিয়ে, একটা হলো পিলখানার হত্যাকাণ্ডের বিচার, এবং এই যে নিরীহ মানুষগুলো, এই মানুষগুলোর করা। ওইখানে নিজাম নামে একজন আছে, হ্যাঁ, অল্প বয়স, বিয়ে করে নাই ভাই এখনও, এই 17টা বছর জেলখানায়, হ্যাঁ, স্টিল হি ইজ ইয়াং। তার মানে এই পৃথিবীর কোনো কিছুর প্রতি, মানে তার ভেতরে যে দেশপ্রেম, আমি তার পরিবারের মানুষজনের কাছে শুনি, যাদের মাধ্যমে তার বিষয়ে আমি খোঁজখবর রাখি, এর নামের কারণে, এই নাম ভুল কইরা আরেক নিজামুদ্দিনের নাম করে এই লোকটারে 17 বছর জেল খাটাচ্ছে। এরকম করুণ ইতিহাস, করুণ গল্প বিডিআরের প্রতিটা পরিবারের সাথে। ছুটিতে ছিল, তারে ধরে নিয়ে করা হয়েছে, তার পোস্টিং ছিল আরেক জায়গায়, তারে ধরে এনে বানানো হয়েছে, সে কনস্পাইরেসির সাথে জড়িত ছিল। এগুলো করে এই মানুষগুলোরে পিলখানা রাখা হয়েছে। এই হাসনাতকে, আহারে ভাই, সার্জিসকে পায়ে ধরছি ভাই, একদিন আপনারা একটু যায়া এই বিডিআরের ওরা যে এইগুলো করে, প্রোগ্রামগুলো করে, এখানে একদিন একটু আপনি করেন, মানে সম্পৃক্ত হন। যায় নাই, একদিনের জন্য যায় নাই, নিতে পারি নাই। এই যে আলেমগুলো এখন পর্যন্ত আটক, আরে ভাই, বিডিআরের লোকগুলোরে যদি আপনি ছাড়াইতেন, যদি এদের ন্যায় বিচার মানে হওয়ার জন্য চেষ্টা করতেন, এই 18,000 বিডিআরের লোক আপনার সাথে থাকতো, আপনার সোলজার হিসাবে থাকতো, আপনার আজকে মার খাইতে হইতো না। আপনি আপনার কাছের কোনো মানুষকে রাখেন নাই, খালি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন, আপনারা আপনাদের মতো করে তারপরে একটা কোরাম তৈরি করেছেন, করে এখানে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। এই যে মাদ্রাসার পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। আপনারা এদের কারোর পাশে রাখেন নাই, আপনারাই হলেন গিয়ে মাস্তান। কয়েকজন টাকা পয়সা কামাইছেন, কামায়া এখন আপনারা বিশাল আকারে কিছু মনে করেন। ছাত্রদল না ভাই, ছাত্রদল পেটাইতে হবে কেন আপনাদেরকে? মনে করেন ওই যে আগে বলছিলাম যে টোকাই মুকাই আপনাদের জন্য যথেষ্ট, সামনে ভবিষ্যৎ আরও খারাপ আছে। হয় একবার এই জামাতের বিচির নিচে চাইপা ধরতে হবে, ঝুলতে হবে, নাহলে একবার বিএনপির বিচির নিচে ঝুলতে হবে। একা একা যায়া মেম্বারও হইতে পারবেন না। কিচ্ছু করেন নাই আপনারা এই দেশের জন্য, কিচ্ছু করেন নাই। 5 তারিখের পর থেকে, সে পেছনের ইতিহাস আর বলতে চাই না, কিন্তু 5 তারিখের পর থেকে আপনারা
আওয়ামী লীগের লোকজনকে আপনাদের ওই রাজুতে ই দিয়া তারপরে বিচারক কতগুলোরে আপনারা সরাই দিলেন, সরাই সেইখানে কি কি লেনদেন হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে, আসিফ নজরুল আপনাদের কোন কোন ছাত্র নেতাকে টাকা দিয়েছে সেই কথা আর বললাম না, করেছেন তো। তো এরকম আর রাজুতে আসার জন্য ভালো কিছু কাজ করতে পারতেন না? এই পিলখানার বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগের বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগ যে আজকে যে এই যে ছাত্রদল আপনাদের উপরে হামলা করেছে, আমি বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করা কোনো একটা মানুষ এনসিপির কোনো ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে, আমি বিশ্বাস করি না এটা। এদের সাথে এখন মুড়ি মুরকির মতো এই আওয়ামী লীগের লোকজন সব দলে মিশে গিয়েছে, এমনকি এনসিপিতে। আপনারা দেখেন নাই হাদির পাশে এসে যারা দাঁড়ায় ছিল সেই তারাই তো হাদিকে মারলো, সেই আওয়ামী লীগের লোকজনই তো মারলো। আপনার পাশে আপনি আওয়ামী লীগকে নিয়েছেন। আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ ধর্ম হিসাবে পালন করে ওদের দলের, ওদের আব্বা ওদের নবী হইলে গিয়ে ওদের শেখ মুজিব জাউরাটা, হ্যাঁ, এই জাউরারে দিয়া ওরা একটা ধর্ম হিসাবে পালন করে। ওরা তোর দলে আসবে, ওরা এখন চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। কিন্তু সুযোগ পাইলে তোদের দলে থেকে ওই দলের পেটাবে, ওই দলের থেকে এই দলের পেটাবে, এবং ওরা হবে প্রচণ্ড আক্রমণাত্মক এবং ক্রুয়েল। এদের এই 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 হিংস্র স্বভাব যেটা আগে ছিল সেটা এখনও আছে, সেটা এখন অন্য মানে পরিবেশে অন্যভাবে উপস্থাপন করবে। এই যে পুলিশের ভেতরে আমি 2-1 পুলিশের দেখলাম, সেখানে খুব অতি উৎসাহী হয়ে তারপরে তারা কথাবার্তা বলতেছে। সেই পুলিশগুলোর আপনার কি মনে হয় নাকি এরা সব এখন খালি ডিসি ওসি এই এসপি যা আছে সব খালি বলে যে আমি অমুক সালে ছাত্রদলের ওই হল শাখায় ছাত্রদল করতাম, আমি অমুক সময় মহসিন হলের ছাত্রদলের এই ছিলাম। এরা খালি বহু আগে ছাত্রদল করতো, অথচ এই গেল 15 বছরে তাদের কোনো সমস্যা হয়নি। কেউ কেউ ওসি ছিল, তারাও এখন বিএনপি করে। আওয়ামী লীগের সময় ওসি ছিল, তারা এখন বিএনপি করে। আপনারা টাকা পয়সা খেয়ে তারপরে এদেরকে পুনর্বাসিত করে রেখেছেন, এদের নিয়ে কোনো কথা বলে নাই। আরে বেটা, তোর দলের লোক আন্দোলন করে এই যে আরব আমিরাতে তারা আটক ছিল, সেটার জন্য আমি ইলিয়াস তাদেরকে খুঁজা বের করে তারপরে লাইভ করে সরকারকে জানানোর পরে তারপরে যায় তাদেরকে ছাড়া হইল। ঘটনার প্রায় 1.5 বছর পরে তাদেরকে ছাড়া হয়েছে, এই নির্বাচনের কয়দিন আগে। ওয়াই? তারা এখনো পর্যন্ত জেলে ছিল কেন? তোরা এদের ছাড়াইতে পারিস নাই কেন? তোর যারা আহত হয়েছে তারা রাস্তায় নেমে তারপরে আন্দোলন করে, তোরা সেইখানে যাস নাই, তোরা গেছিস ওইখানে টাকা আনতে, ওইখানে টাকা আনতে, ওই কোম্পানি এগুলি করছিস তোরা। তোদের জুলাইয়ের আন্দোলনে কতজন মানুষ মারা গিয়েছে সেটার কোনো তালিকা তোরা এখন পর্যন্ত তৈরি করতে পারিস নাই। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা জাদুঘর তৈরি হবে বলা হয়েছে, সব কিছু সেইখানে নিয়ে যাওয়া হয়েছে, সব কিছু, সেটারে তোরা উদ্বোধন করিস নাই। তোর আব্বা সুদার ও ইউনুস, তোর আব্বারে দিয়া করাইতে পারিস নাই, তোর আব্বারে দিয়া করাইছে। তোর আব্বাও আকাম করে গেছে, তোর আব্বাও জারামি করে টাকা পয়সা কামাইছে, তোরাও কামাইছিস। তোরা এই দেশের জন্য কোনো কাজ 5 তারিখের পর থেকে করিস নাই। সেটার ফল আজকে বাংলাদেশে এই যে যেটা হচ্ছে সেটা হবে, মানে ভবিষ্যতে আরও হইতে থাকবে। তো যাই হোক, আমরা এখন ধরেন যদি নাকি অভিযোগ করি না, অভিযোগ করলে ভাই বহুত অভিযোগ করা যাবে, অভিযোগ নাই কোনো। কালকে সবশেষে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে উইন উইন সিচুয়েশনে আছি, যাই হয় দেশে, এই দেশ নিয়ে ভাই আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা, কোনো কিছু করি না। আপনি আমারে শিখাইতে আসেন দেশপ্রেম, এই দেশের জন্য জীবনে বহু কিছু নিজের ব্যক্তিগত জীবনে নষ্ট করছি, বহুত কিছু নষ্ট করছি, সেই তালিকা আপনাদের দিতে আসি নাই, সেই তালিকার জন্য কারোর কাছে ক্ষতিপূরণও চাই না। আজকে যখন দেখি না যে রাশেদ খান হইল গিয়া রাজনৈতিক সহকারী, তো উনি যে হয়েছেন, উনি এই যে রাজনৈতিক সহকারী হয়েছেন, এই হয়েছের মানে ওর যোগ্যতাটা কি? ওর একটা রাজনৈতিক দল আছে, সেই দলটা কি মানে বাংলাদেশের বিশাল আকারে কিছু হয়ে গিয়েছে? হয়ে যায় নাই তো। তাইলে এই লোকে কেমনে কোন মর্যাদায় তারপরে এখানে এসে বসলো? ওই আরও আছে কিছু যেগুলির ব্যাপারে দেখি, এগুলো রাজনৈতিক অবস্থাটা যখন এরকম দেখি তখন টেনশন হয় যে শালা মানে আসলে কি দেশটা ঠিকবে কি না, এই দেশটা মানে ভবিষ্যৎ কয়দিন টিকতে পারে, এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। আজকে দেখেন এই যে এক মহিলা স্কুলের সামনে সে নেচে একটা গান গেয়েছে, তারে নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে। ট্রলের কোনো ভিডিও আমি চোখে দেখি নাই, অথচ তাকে ট্রল হয়েছে সেই প্রতিবাদ চারিদিক থেকে একই সাথে সব পত্রিকা, সব প্রথম আলো, ডেইলি স্টার সহ
হ্যাঁ, সুশীলরা, এবং যেই সুশীলরা এখন নেমেছে সেই আওয়ামী লীগের চিহ্নিত সুশীল। এই দেশে নাকি বিশাল আকার একটা মেয়ে, তার তো আমি যেই ইয়ের গানের সাথে তার যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি দেখেছি। এই ভিডিওটা যে বিশাল আকারের, মানে খুব নেকেড, মানে পোশাক পরে তারপরে এগুলো করেছে, হ্যাঁ, এইরকম না। এই দেশে বহু বহু মহিলারা আছে যারা ধরেন চলাফেরা করে হইলো মিয়া খলিফার মতো, জামাই চায় হইলো আল্লাহর খলিফার মতন। তো এরকম মহিলা আছে না? তো এই মহিলা আমি মনে করি তার চেয়েও ভালো কোনো কিছুই ছিল না, অথচ সেটা নিয়ে বলে ব্যাপক ট্রোল হয়েছে। আরে ভাই, আমরা তো বাংলাদেশের এই পরিস্থিতি তো দেখি, বাংলাদেশের মেয়েরা এখন যেভাবে চলাফেরা করে, আমি তো মানে ওয়েস্টের সাথে মিল পাই। বিশাল ইমপ্রুভ হয়েছে এই দেশের। বাংলাদেশের মানুষ কি তাদের পেটাইছে নাকি, তাদের নিয়ে ট্রল করছে নাকি? কোথায় ট্রল করছে? সারাদিন এই দেশে নষ্টামি চলতেই আছে। ফেসবুকে ঢুকলে ধরেন মানে 3টা রিলের পরে তারপরে একটা রিল আসে এইসব নষ্টামির। তো এগুলো তো আমরা দেখি, হচ্ছে তো সারা দেশে। কেউ কোনো সমস্যা আছে, প্রতিক্রিয়া আছে? কিন্তু মিডিয়া এবং এই আওয়ামী লীগের কিছু লোকজন, এই ইন্ডিয়ান টাকায় যারা চলে কিছু লোকজন মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করলো, দেশে নাকি ব্যাপক সমস্যা হচ্ছে, এইটা নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে, এই দেশ হলো আফগানিস্তান হয়ে গিয়েছে। এটা করার কারণ কি? এটা কিন্তু মানে ফানি জিনিস না। এই যে ববি হাজ্জাজ দেখেন না, ববি হাজ্জাজ পর্যন্ত এটার দিয়েছে। ববি হাজ্জাজ কিডা, ওর বাপ কিডা, কাদের হয়ে কাজ করতে আমরা জানি না এগুলি। এই ইন্ডিয়ান চরগুলোরও এখানে বসে এখন সে করেছে যে আপনার সব স্কুল কলেজে নাচের গানের শিক্ষক দিতে হবে। কয়দিন আগে এই শিক্ষক দিতে চেয়েছিল। শিক্ষক দিতে চাওয়ার পরে আমি নিজে কমপ্লেন করেছি এটা নিয়ে, আমি নিজে শিক্ষামন্ত্রীকে কমপ্লেন করেছি। তারপর এটা হয়েছে, সেই শিক্ষক নিয়োগের ওইটা বাতিল হয়েছে সেই প্রকল্পটা। এখন নতুন করে এইটা দিয়ে আবার ফের এই ববি হাজ্জাজ এটা উঠাইতে চাচ্ছে। এর আগে ববি হাজ্জাজ শিক্ষামন্ত্রীর কাছে ফেল করেছে না, এখন আবার নতুন করে দিবে। এই দেশের মানুষের প্রতি স্কুলে গানের শিক্ষক আর নাচের শিক্ষকের দরকার নাই। সরকারের এত টাকাও নাই, এই দেশের মানুষের দরকার নেই। গান শিখবা, নাচ শিখবা, পুটকিটা উদাম করে নাচও গিয়া যায়। তোমার না করে না এই তো কেউ। মানুষ টিকিট দিয়ে তোমার সিনেমা দেখতে যাবে, পরিমণি করে না, আপনি করেন গাওগুলি। স্কুলে কলেজে সবাই আপনি নাচের স্কুল করবেন, এটা বাংলাদেশের সংস্কৃতি না, এত দরকার নেই। এইটা একটা। আরেকটা জিনিস হলো, আপনি ট্রল করেন আর না করেন, খবর কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ সব পত্রিকায় চলে গিয়েছে। এই পত্রিকা কিন্তু আবার পাঠানো হয় বাই ম্যানুয়ালি আপনার বিভিন্ন এই দূতাবাসগুলোতে। বিদেশি দূতাবাসরা কি দেখছে, বাংলাদেশ হইলো তারেক রহমানের নেতৃত্বে আফগানিস্তান হয়ে গেল, এখানে একটা মেয়ে এইভাবে শিক্ষিকা, সে নাচতে পারে না। খবরটা কিন্তু এইটা হয়েছে। সো এত সিলিভাবে নেওয়ার কিছু নাই। আস্তেই কিন্তু সেই 2005-06 সালে বিদেশিরা সবাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে, এবং সেটার জন্য কিন্তু 15 বছর ছিলেন। খুব হিসাব করে কথাবার্তা বলেন, হিসাব করে কাজকর্ম করেন, কি করতে হবে সেটা খুব হিসাব করে করেন। এত দায়িত্ব ভাই আমাদের ঘাড়ে আসে না। সব জিনিস নিয়ে সারাদিন আমরা এটারে নিয়ে করব, আর আপনারা মজায় মজায় তারপরে খাবেন বসে বসে, অত আসে নাই। জাস্ট খালি সোশ্যাল মিডিয়াতে ভাই টিকা আছে। এতদিন বলেন নাই গেল 15 বছর ভিউ ব্যবসা করছি। ভিউ ব্যবসা আসলে কোনো দিনও করি নাই। ভিউ ব্যবসা করলে ভাই বহুত কথা, ভাই কত 5-6 দিন ভিডিও দেই নেই, প্রতিদিন ভিডিও দেওয়া যায়। হ্যাঁ, প্রচুর ইস্যু আছে, দেওয়া উচিত, দিতে ইচ্ছা করে না, বুঝছেন। ভিউ ব্যবসা করলে প্রয়োজনের বাইরেও বহু ভিডিও দেওয়া যায়, টাকা পয়সা আসবে, কিন্তু প্রচুর টাকা আসবে। তো যাই হোক ভাই, যেই কথাটা বলতে আজকে মূলত ভিডিওটা করতে এসেছিলাম, এনসিপির ভাইয়েরা, সময় আছে এখনো। রাজনীতি বাদ দিয়া আপনারা বাংলাদেশে আমরা যারা দেশের এই আওয়ামী মুক্ত করতে চেয়েছি, ইন্ডিয়া মুক্ত করতে চেয়েছি, আমরা কোথায় গিয়েছি? আমরা 32 নম্বরে গিয়েছি। আপনারা সেটাকে নাম দিয়েছেন মব। প্রথম আলোর ঘটনায়, প্রথম আলো কারা আমরা জানি না। প্রথম আলো এই দেশে গুমের সাথে জড়িত, একদম সরাসরি গুম কমিশনের রিপোর্ট আছে তাদের বিরুদ্ধে, সেগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কারণ প্রথম আলোর পেছনে সরকার আছে। প্রথম আলোর কাছে অনেকের নিচের অঙ্গের ভিডিও আছে, সেগুলো দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে রাখে। ব্ল্যাকমেল আমরাও চাইলে করতে পারি, কিন্তু আমরা কিন্তু খারাপ কাজে ব্ল্যাকমেল করি না কোনো দিন। হ্যাঁ, আমরা আপনাদের খালি একটা কথাই বলি, দেশের পক্ষে কাজ করেন, আর কোনো কিছু চাই না আপনাদের কাছে। সেই প্রথম আলোর ঘটনায়, প্রথম আলো যখন কয়েলের আগুনে যখন পুড়ে গেল, তারপরে সুশীল সেজে আপনারা প্রথম আলোর পক্ষে দাঁড়াইলেন। প্রথম আলো, ডেইলি স্টারের যে পোলাপানগুলো আটক হইলো, তাদের খবরও নেই, তাদের পাশেও থাকেন নাই। অথচ এই ছেলেগুলো আপনাদের জুলাইতে আপনাদের পাশে ছিল। এরা কিন্তু এক একটা মানে শুধু যোদ্ধা না,
এরা বাংলাদেশের ইতিহাসের নক্ষত্র। সেই মানুষগুলোরে আপনারা এতদিন এই যে গেল 6টা বছর জেলখানায় রাখলেন, এদের পাশে যান নাই, এদের খবরও নেন নাই। এরা আপনাদের জন্য একদম আর্মির মানে এই কি বলে সিকিউরিটি দিয়ে তারপরে আপনাকে রাখতো আর্মিদের মতো, আপনি তাদের খবর নেন নেই। তো এগুলো করেছেন, প্রতিটা পদে পদে আপনারা যেটা করেছেন এটা মানে গতানুগতিক একটা রাজনৈতিক দল বাংলাদেশে যেভাবে চলে আপনারা সেভাবেই চলতে চেয়েছেন। রাজনীতি করে তারপরে আপনারা কয়েকজন মানুষ এমপি টেমপি হবেন, বিএনপি অথবা জামাতে ছাড়া দিয়া তারপরে মেম্বার হয়ে দেখায়েন। এখনও অনেক কিছু আছে দেশে করার, সেই কাজগুলো করেন নাই। যেই কাজগুলো করতে গিয়েছে, ভালো ভালো যে কাজগুলো করতে যাওয়া হচ্ছে সেগুলোকে আপনারা মব নাম দিয়েছেন। এখন যান কেন? এখন গিয়েছেন কেন? এখন এই যে সারা দেশে আপনারা ইয়েগুলো করছেন, এই যে মানে নতুন করে পথসভা বালসভা টভা এগুলো শুরু করেছেন, কারণটা কি? কী হচ্ছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কারণে? পিছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান, তো হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কী করছে? আপনি তারেক রহমানের খেপায় কী করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটা আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কী বলছিলেন আপনারা মনে নেই আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে কাদের ইশারায়, কী কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দনফন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাই লাভ না। আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চ্যাটের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি 2টা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না। এত বিশাল কিছু হয়ে যান নেই। পারবেন কি? বিএনপি তো আর এখন আওয়ামী লীগের মতো গুমটুম করে না তো, খুনটুন করবে না তো। দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথেও কিছু সাহসী খুব ভালো, এখনও কিন্তু এনসিপির সাথে অনেক ভালো অনেক সাহসী মানুষজন, দেশপ্রেমিক মানুষজন আছে। সেই মানুষগুলোরও তারা প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে এই হবিগঞ্জের এইখানেই তারে মারল না? কই সেদিন যান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি যায় মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না। আপনারা সেই দিন যান নাই। কয়েকদিন আগে বেনাপোলের ওইখানে একটা ছেলেকে আপনাদের হাত পা বেঁধে তারপরে মেরে ফেললো, জান নাই তো? এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলে না, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখনও সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে দেশের ভিতরে একটা আমার ধারণা, আমি জানি না, এই যে তারেক রহমানকে উস্কানি দিয়া তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভেতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে মানে নাশকতার কোনো উদ্দেশ্য থাকে কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে, আপনারা সেখান থেকে বের হয়ে আসবেন। দেশে যদি খারাপ পরিস্থিতি হয়, আমি বিএনপি সরকারকে সমর্থন করি না। বিএনপি বাংলাদেশে এখন যা করছে সব কিছু আমি সমর্থন করি না। কিন্তু এখন যদি আপনি বিএনপি এই যে ভারতের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, চীন, তুরস্ক, পাকিস্তান, এদের সাথে যে সম্পর্কগুলো, আমেরিকার সাথে যে সম্পর্কগুলো তারা বিল্ড আপ করছে, মানে পররাষ্ট্র নীতিটা যেভাবে চলছে, আমার ভাই এটা দরকার। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে বলে, কি কত প্রকার, ওইটা আমরা দেখছি ভাই। ওই ধরনের আমাদের বুঝায় লাভ নেই। আপনারা কত সৎ ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। এখন বিএনপিও চুরি করে, 100% চুরি করে, কিন্তু আপনারা দিলে আপনি দেশ একদম চুরি ছাড়া চালাইতে পারেন নাই তো। সো আপনারা এই চুরি নিয়ে বাদ দেন, পররাষ্ট্র নীতি নিয়ে তারা যা করতেছে ভালো করতেছে, তাদেরকে সুন্দর করে দেশটা চালাইতে দেন 5 বছর। 5 বছরে যদি নাকি অন্তত ইন্ডিয়া থেকে আমরা বের হয়ে আসতে পারি, তারপরে আপনারা যা মনে চায়, তারপরে অস্থিরতা যা তৈরি করা দরকার পরের নির্বাচনের পরে করেন। অন্তত আওয়ামী লীগকে দাফন কাফন শেষ করে তারপরে ঠান্ডা মাথায় আসেন, এসে তারপরে রাজনীতি করেন। এখন বাংলাদেশে রাজনীতি করার সময় না। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, কালকে দেখলাম ছাত্র দলের কোনো এক জায়গায় পোলাপান এনসিপির এদের এই বিক্ষোভ সমাবেশে যায় পানি বিতরণ করছে। ভাই এটাই তো বাংলাদেশ। আমি তো বললাম